আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে এবং কথিত নাস্তিকদের কানাঘুষা। আমরা চারজন বসে টিএসসিতে আড্ডা দিচ্ছিলাম। রাকিব, শাহরিয়ার, সাজিদ এবং আমি। আমাদের মধ্যে শাহরিয়ার হলো খেলাপ্রেমী, ফুটবল ক্লাব বার্সেলোনার চরম ভক্ত। কেউ পুরো সপ্তাহে কোনো ম্যাচ না দেখে শাহরিয়ার কাছে আধ ঘন্টা বসলেই হবে। শাহরিয়ার পুরো সপ্তাহের খেলার আদ্যপ্রান্ত তাকে কাগজে কলমে বুঝিয়ে দিল। ইপিএলে কোন দল টপে আছে, ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে পেপ গার্দিওলা কীরকম দলটাকে পাল্টে দিল, সিরিয়াতে জুভের অবস্থান কোথায়, ইব্রাকে ছেড়ে দিয়ে ফ্রেঞ্চ লিগ পিএসজির অবস্থা কেমন, বুন্দেস লিগাতে বায়ার্ন আর ডর্টমুন্ড কী করেছে, লা লিগাতে বার্সা রিয়ালের দৌড়ে কে এগিয়ে, রোনাল্ডোর ফর্ম নেই কেন, মেসিকে ছাড়া বার্সা সামনের ম্যাচগুলো উতরে যেতে পারবে কিনা, নেইমার সেরা না বেল, সুয়ারেজ নাকি বেনজামা ইত্যাদি বিশ্লেষণের জন্য শাহরিয়ারের জুড়ি নেই। এত কঠিন কঠিন স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ আর ইতালির নামগুলো সে কীভাবে যে মনে রাখে আল্লাহই মালুম। খেলার খবর বলতে শুরু করলে তার আর থামাথামি নেই, নন স্টপ বলে যেতে পারে। এই জন্য আমাদের বন্ধু মহলে শাহরিয়ার স্পোর্টস চ্যানেল নামে পরিচিত। রাকিব হলো আগাগোড়া পলিটিক্স স্পেশালিস্ট। দুনিয়ার রাজনীতি কখন কোথায় কীভাবে মোড় নিচ্ছে তার সমস্ত রকম আপডেট থাকে রাকিবের কাছে। গুলির মুখ থেকে ট্রাম্পের বেঁচে আসা থেকে শুরু করে হিলারির ম্যালেরিয়া পর্যন্ত সব খবর তার নখদর্পণে। তবে ইদানিং সে ব্যস্ত পাক ভারত যুদ্ধ নিয়ে। কাশ্মীরের উড়িতে হামলা নিয়ে পাক ভারতের মধ্যে যে যুদ্ধ ভাব বিরাজ করছে তার চুলচেরা বিশ্লেষণ করেই যাচ্ছে সে। রাকিব মনে করছে ওর হামলাটা আসলে ভারতের একটি ব্লাইন্ড গেম। এটা নিয়ে চলমান ব্রিফিংয়ের মাঝখানে হঠাৎ নিলয়দার আগমন। নিলয়দা আমাদের চেয়ে সিনিয়র মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। আমাদের চেয়ে ঢের সিনিয়র হওয়া সত্ত্বেও আমাদের সাথে তার বন্ধুত্বসুলভ আচরণ দেখে বোঝার উপায় নেই নিলয়দা এত সিনিয়র লেভেলের কেউ। তার হাতে একটি পত্রিকা হাতে নিলয়দা আমাদের পাশে এসে বেঞ্চে বসলো। নিলয়দাকে দেখে সাজিদ আরেক কাপ রং চায়ের অর্ডার করলো। চা এলে নিলয়দা চায়ের কাপে চুমুক দিতে বলল, বাক স্বাধীনতার মূল্য পৃথিবীর কোথাও নেই, বুঝলি, কোথাও নেই। কথাগুলো এমনভাবে বলল যে নিলয়দাকে খুব মর্মাহত দেখালো। নিলয়দা কোনো পয়েন্ট থেকে কথাগুলো বলল তা আমাদের কারো মাঝটা আসেনি কখনো। রাকিব বলে উঠল, নিলয়দা কি পশ্চিমবঙ্গের ধর্মীয় কটূক্তির দায়ে গ্রেফতার হওয়া জৈনিক ব্যক্তির কথা বলছেন? নিলয়দা রাকিবের কথায় প্রত্যুত্তরে কিছু বলল না। তার মানে রাকিবের ধারণা ঠিক। অন্য সময় হলে রাকিবের এরকম উপস্থিতি বুঝতে বহর দেখে নিলয়দা তার পিঠ চাপড়ে দিয়ে বলতো সাবাস, কিন্তু আজ খুব ফ্রাস্ট্রেটেড থাকায় নিলয়দা খুব অফ মোডে আছে বলে মনে হচ্ছে। ব্যাপারটা খুবই শর্টলি ব্যাখ্যা করলো রাকিব। পশ্চিমবঙ্গের এক নাস্তিক তরুণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার ফলে সাইবার আইনে গ্রেফতার হয়েছে পরশুদিন। এটাকে নিলয়দা বলেছে বাক স্বাধীনতার উপর আঘাত। সাজিদ তার চায়ে শেষ চুমুক দিয়ে বলল, এতে দোষের তো কিছু দেখছি না। ছেলেটা দোষ করেছে, সে তার শাস্তি পাচ্ছে। নিলয়দা মুখের রং পরিবর্তন করে বড় বড় চোখে সাজিদের দিকে তাকালো। বলল, একজন পঞ্চশুদ্ধ বুড়ো লোক 9 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করলে দোষ নেই, তা নিয়ে কথা বললেই দোষ হয়ে যায় না? সাজিদ বলল, কথা বললে তো দোষ নেই দাদা, কিন্তু অশ্লীল ভাষা কটূক্তি করাটা দোষের। একটি ধর্মের পবিত্র নবীকে নিয়ে এরকম খিস্তি করাটা মূল্যবোধ বিরোধী তো বটে, সাংবিধানিক বিরোধী। গোষ্ঠী ফেরাই তোমার এরকম মূল্যবোধ আর সংবিধানের। সাজিদ বুঝলো নিলয়দা খুব খেপে গেছে। তাকে সহজে বোঝানো যাবে বলে মনে হচ্ছে না। সাজিদ বলল, দাদা মনে আছে তোমার? আমি তখন সবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। তোমার সাথে প্রথম পরিচয় হয় তখন। এক সন্ধ্যায় হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী শাওনকে বিয়ে করার ব্যাপারটা নিয়ে যখন আপত্তি উঠেছিল, তখন তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে যে বিয়ে একটি বৈধ সামাজিক বন্ধন। তখন তাতে দুটি পক্ষের সম্মতি থাকে। তখন সেখানে বয়স, সামাজিক স্ট্যাটাস কোনো কিছুই ম্যাটার করে না। আমি হুমায়ুন আহমেদের একটি বৈধ কাজ করেছেন। হুমায়ুন আহমেদের বিয়ের ব্যাপারটি নিয়ে কমছে। হুমায়ুন আহমেদ শরিয়া ও রাষ্ট্রীয় আইনসম্মত একটি বৈধ কাজ করেছেন। হুমায়ুন আহমেদের বেলায় যে কথাগুলো প্রযোজ্য, সেই কথাগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় কেন প্রযোজ্য হবে না? এটা ডাবল স্ট্যান্ডার্ড নয়? নীলদা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলল, তাই বলতে চাচ্ছিস
9 বছরের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করা বৈধ হয়ে যাবে? সাজিদ হাসল, বলল, দাদা আমি মোটেও তা বলছি না। আমি প্রথমত বোঝাতে চাইলাম যে বিয়ে একটা সামাজিক বন্ধন। তো সামাজিক বন্ধন ধরে রাখতে 9 বছরে কিশোরী বিয়ে করতে হবে নাকি? সাজিদ উঠে দাঁড়ালো। আমি জানি এখন সে লেকচার শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে নিয়ে একটি নাতিদৈর্ঘ্য লেকচার দেওয়ার জন্য সে মেন্টালি প্রস্তুতি নিচ্ছে। যা হরম তাই সাজিদ বলতে শুরু করল, দাদা প্রথমে বলে রাখি, যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে নিয়ে আপত্তি তুলে, তাদের প্রথম দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যৌন লালসায় কাতর ছিলেন, সেই জন্য নাকি তিনি কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। তাদের এই দাবি যে কতটা বাতুলতা আর ভিত্তিহীন তা ইতিহাস থেকে আমরা দেখি। আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। বলা বাহুল্য, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে একজন প্রজ্ঞকে তরুণ, সেই সময় তিনি বিয়ে করলেন 40 ঊর্ধ্ব একজন মহিলাকে, যিনি কিনা আবার একজন বিধবা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো মেয়ে বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সন্ততি জন্মগ্রহণ করেছিলেন। বলো তো দাদা, তোমাদের ভাষায় যিনি একজন যৌন কাতর মানুষ, তিনি কেন তার পুরো যৌবনকাল একজন বয়স্ক বৃদ্ধা মহিলার সাথে কাটিয়ে দিলেন? তুমি হয়তো বলবে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রচুর ধন সম্পত্তি ছিল, পাছে এগুলো হারানোর ভয় হতো, তিনি তার বিয়ে করেননি। তোমার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটা ইতিহাস সম্মত যে সম্পদশালী খাদিজা নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, তার উপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই, সে যেখানে একজন বিধবা ছিলেন সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যদি সেই অবস্থায় আরেকটি বিয়ে করতে চাইতেন, তাতে বাধা দেওয়ার অধিকার খাদিজা রাদিয়াল্লাহু আনহার থাকার কথা না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌন কাতরতা থেকে কিশোরী আয়েশাকে বিয়ে করেন। নিলয়দা সাজিদের কথার মাঝে প্রশ্ন করল, তাহলে কিশোরী আয়েশাকে বিয়ে করার কারণ কি? সাজিদ বলল, লেট মি ফিনিশ প্লিজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার একটি হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন। কারণ জ্ঞানে গুণে আয়েশা ছিলেন তৎকালীন আরব কন্যাদের মধ্যে শ্রেষ্ঠ। তার সেই প্রজ্ঞা, জ্ঞান, বিচক্ষণতা যাতে পুরোপুরিভাবে ইসলামের কল্যাণার্থে ব্যবহার করা যায়, সেজন্য হয়তো এই হুকুম। স্পোর্টস চ্যানেল শাহরিয়ার এতক্ষণে চুপ করেছিল। এবার সে বলল, সাজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুমপ্রাপ্ত, এই কথার ভিত্তি। সাজিদ শাহরিয়ার দিকে তাকিয়ে বলল, নবীদের স্বপ্ন এক প্রকার, এটা জানিস তো? হ্যাঁ, বুখারী হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একবার বলেন, হে আয়েশা, আমি তোমাকে 2 বার স্বপ্নে দেখেছিলাম। একটি রেশমের উপরে কার যেন মুখ চিহ্ন। আমি যখন রেশমের উপর থেকে আবরণ সরালাম, আমি দেখলাম সেটা তোমার মুখাবয়। তখন কেউ একজন আমাকে বলল, হে মুহাম্মদ, এটা তোমার স্ত্রী। আমি বললাম, যদি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় তাহলে এটাই হবে। বুখারীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হবেন, সেটা আল্লাহর পক্ষ থেকে হুকুম। শাহরিয়ার আবার বলল, কিন্তু তুই যে বললেই তার জ্ঞান প্রজ্ঞা ইসলামের কল্যাণে ব্যবহারের জন্য এই হুকুম, তার দলিল কি? সাজিদ বলল, এটা তো সর্বজন বিদিত সত্য কথা। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি যিনি হাদিস মুখস্থ করেছিলেন, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিল কুরআনের অগাধ পাণ্ডিত্য। এমনকি বড় বড় সাহাবীরা পর্যন্ত তার কাছে ফতোয়ার জন্য আসতেন। তার ফিকহি জ্ঞান অনেক বেশি ছিল। আবু মুসা আল আশরাফি আশআরি থেকে বর্ণিত, তিনি বলেছেন, এমন কখনো হয়নি আমরা কোনো কিছু সমাধানের জন্য আয়েশার কাছে গেলাম কিন্তু সন্তোষজনক উত্তর পাইনি। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর এই যে জ্ঞান প্রজ্ঞা, এর জন্য তিনি আল্লাহ কর্তৃক উম্মুল মুমিনিন হিসেবে সিলেক্টেড হয়ে যান। এছাড়াও তৎকালীন আরবে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন। এটা ঠিক, যুগের সাথে সাথে সেটা পাল্টেছে। এখন মেয়েদের অনেক চিন্তা, ক্যারিয়ারের পড়াশোনা করো, বিদেশে যাও, উচ্চ ডিগ্রি সার্টিফিকেট নাও। তখন আরবে মেয়েদের চাকরি করার দরকার হয়নি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার রীতিরও ছিল না। ঘরোয়া পরিবেশে তারা ধর্মীয় জ্ঞান অর্জন করত, এর জন্য কম বয়সে তাদের বিয়ের রীতি ছিল।
তখন মেয়েদের কম বয়সে যে বিয়ের রীতি ছিল তা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনের আরেকটি ঘটনা থেকে বোঝা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে বিয়ের আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়। তার নাম ছিল জুবায়ের। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করায় বিয়েটা ভেঙে যায়। এর থেকে কি প্রমাণ হয় না তখন মেয়েদের কম বয়সী বিয়ের প্রচলন ছিল। তাছাড়া তখনকার মক্কার কোনো বিধর্মীরা এই বিয়ে নিয়ে আপত্তিও তোলেনি। তারাও জানতো এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। অথচ ইসলাম তার নবীর বিরুদ্ধে ওদের যে শত্রুরা ছিল তাতে ওদেরই কিন্তু এটা নিয়ে অনেক আগে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। নিলয়দা বলল, মোহাম্মদ তো এসেছিল রীতি ভেঙে রীতি করার জন্য, তিনি এই অদ্ভুত রীতি ভাঙলেন না কেন? সাজিদ বলল, দাদা ঠিক বলছো, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন রীতি ভেঙে রীতি করার জন্য, কিন্তু তিনি সেসব রীতি ভাঙার জন্য এসেছিলেন যা অনৈতিক, যেমন কন্যা শিশুকে জীবন্ত দাফন। তিনি আরবের সেসব কালচার পাল্টে দিয়েছেন যা জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। কিন্তু অল্প বয়সে বিয়ে সেরকম কোনো ব্যাপার নয়। বিজ্ঞান আমাদের বলে মেয়েরা পুরুষের চেয়ে 10 গুণ তাড়াতাড়ি ম্যাচিওর হয়, সেটা ফিজিক্যালি এবং মেন্টালি দুভাবেই। তাছাড়া তখনকার আরবে কম বয়সী বিয়ে হওয়ার পরও মেয়েরা খুব নর্মালি সন্তান জন্ম দিত, এটা কোনো সমস্যা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এটা চেঞ্জ করার তো দরকার ছিলই না, যা দরকার ছিল তা তিনি করেছেন। তুমি কি আশা করছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তৎকালীন আরবদের উটের ব্যবসা তুলে দিয়ে তাদের শেয়ার ব্যবসা শেখালেন না? কেন তিনি খেজুরের ব্যবসা তুলে দিয়ে সেখানে চকলেট আর রসমলাই ব্যবসা প্রচলন করলেন না? তুমি হয়তো ভাবছো তৎকালীন আরবের বালকদের উট চালানো থেকে মুক্তি দিয়ে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাতে একটি কম্পিউটার এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলেন না। সাজিদের কথা শুনে আমি রাকিব আর শায়রা হা করে হাসতে লাগলাম। সাজিদ বলল, মানুষ মাত্রই তার সমাজের সুষ্ঠু নিয়মগুলি থেকে মিলিয়ে চলতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার ব্যতিক্রম ছিলেন না দাদা। তাছাড়া এত অল্প বয়সে বিয়ে করে 1400 বছর আগে ছিল তা নয়। শিল্প বিপ্লবের পরও অনেক উন্নত দেশে বিয়ের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়সসীমা 10 বছর ছিল। তাছাড়া ইতিহাস থেকে আমরা জানতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আরও 500 বছর পরে ইংল্যান্ডের রাজা জন 44 বছর বয়সে 12 বছর বয়সী রানী ইসাবেলাকে বিয়ে করেছেন। এই ব্যাপারে তখনকার সমাজের যুগে খুব স্বাভাবিক ছিল, যেমন স্বাভাবিক সঙ্গম করে সন্তান জন্ম দেওয়া। তাছাড়া উপমহাদেশেও যে খুব ছোট বয়সে মেয়েদের বিয়ের রীতি ছিল তার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ভূমিতে থেকেই দেখতে পাই আমরা। লেখক সেখানে লিখেছেন, তখনকার সময় 8 থেকে 11 বছর বয়সী মেয়েদের বিয়ে তো অমিতির বিয়ে স্বাভাবিক বয়স পেরিয়ে যায়, অর্থাৎ 17 হয়ে যাওয়ার শাশুড়ি সেটা সবার কাছে লুকোতে চেয়েছিলেন। অমিতিকে মিথ্যে বলার জন্য শিখিয়ে দিয়েছিলেন। এখন থেকেই বোঝা যায় রবীন্দ্রনাথের সময় 8 থেকে 11 বছর বয়সের মেয়েদের বিয়ে ছিল একটি স্বাভাবিক ঘটনা। সেই গল্পে আমরা পণ প্রথা কুফল সম্পর্কে একটি আভাস পেল। কোথাও কিন্তু বিয়ের বয়স নিয়ে উচ্চবাক করেছে, বরং বয়স বেশি হয়ে যাওয়াতে কিছুটা আপত্তি দেখা গেছে। এখান থেকে আমরা বুঝতে পারি রবীন্দ্র আমলেও কম বয়সে বিয়ের প্রচলন ভারতবর্ষেই মজুদ ছিল। সাজিদের এই লেকচারে নিলয়দা সন্তুষ্ট হলো না। যতই টানা পেঁচাও, একজন বয়োবিষ্ট লোক একজন 9 বছর বয়সী কিশোরকে বিয়ে করেছে, এটাকে তুমি কোনোভাবেই ডিফেন্ড করতে পারো না। সে প্রফেট হোক আর যেই হোক, নীলদা বলল। আমি ভাবলাম এবার সাজিদ পরাজিত হবে, হাল ছেড়ে দিয়ে হতাশ গলায় বলবে, না আর পারলাম না দাদা। কিন্তু না, সাজিদের মধ্যে আমি তেমন কিছুই দেখলাম না। সে খুব স্বাভাবিক, মুচকিয়ে একটি হাসির রেখা তার ঠোঁটে। সে আরেক কাপ চায়ের অর্ডার করলো। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দাদা নতুন কমিটিতে পদ পেয়েছে শুনলাম। নীলদা বলল, সাহিত্য সম্পাদক। সাজিদ বলল, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু জানো। হ্যাঁ, বঙ্গবন্ধু সম্পর্কে জানি এবং সকলের জন্য জানা উচিত। একদম ঠিক, বঙ্গবন্ধু আমাদের আইডল। নীলদা বলল, শুধু কি আমাদের আইডল, বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতির আইডল। জি সেটাই দাদা, আমি হৃদয়ের গহীন থেকে বঙ্গবন্ধুকে ভালোবেসে এবং শ্রদ্ধা করি। আচ্ছা দাদা, তুমি বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি ছিল? নীলদা অবাক হওয়ার ভঙ্গি করে বলল, কী সব বলছিস তুই? জানো না কেন? বঙ্গমাতা ফজিলাতুন্নেসা বেগম। সাজিদ বলল, দাদা তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার জন্ম কত সালে? নীলদা কিছুক্ষণ ভাবলেন, বললেন, ভুলে গেছি রে, বিসিএসের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তখন পড়েছিলাম। সাজিদ তার ফোন বের করে সেখান থেকে গুগলে বেগম ফজিলাতুন্নেসাকে সার্চ দিল। রেজাল্ট দেখালো বেগম ফজিলাতুন্নেসার জন্ম 1930 সালে। সাজিদ সেটা নীলদাকে দেখালো। নীলদা বলল, মনে পড়েছে, কিন্তু তাতে কি হয়েছে, হঠাৎ এই ব্যাপারে চলে গেলি কেন? সাজিদ বলল, দাদা তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত সালে বিয়ে হয়েছিল? নীলদা বলল, না।
সাজিদ আবার উইকি দেখে দেখালো বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতার বিয়ে হয়েছে 1938 সালে। সাজিদ বলল, দাদা 38 থেকে 30 বাদ দিলে কত থাকে? নীলদা বলল 8। সাজিদ বলল, জি দাদা, একদম ঠিক বলেছ। 38 থেকে 30 বাদ দিলে 8 থাকে। ঠিক 8 বছর বয়সে বেগম ফজিলাতুন্নেছার সাথে বঙ্গবন্ধুর বিয়ে হয়। আচ্ছা দাদা, আমি কি এটাকে বাল্যবিবাহ বলতে পারবো? এই শরিয়া সম্মত বিয়ের জন্য কি বঙ্গবন্ধুকে ব্লেম করা নৈতিকভাবে ঠিক হবে? না, মোটেই ঠিক হবে। এখন বলো তো, বিংশ শতাব্দীর বঙ্গবন্ধু সে যেটা পেরেছেন 1400 বছর আগের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পারবে না? কেন তাকে দর্শক, যৌন কাতর, যৌন লিপ্সু ডাকা হবে? তাকে এবং আয়েশা রাদিয়াল্লাহু নিয়ে অশ্লীল কথা লিখে কেউ আইনের হাতে ধরা পড়লো, তার জন্য কেন তোমার মন কাঁদবে? আকাশ থেকে পড়লে যা হয়, নীরদের অবস্থা তখন তেমন। নীরদা এরকম একটা জবাব পাবেন তা হয়তো কল্পনা করেনি। চায়ের বিল দেওয়ার জন্য সাজিদ এগিয়ে গেল। গভীর রাজনীতি প্রিয় রাকিব এসে বলল, দোস্ত, পরনটা ঠান্ডা করে দিয়েছিস একদম, বিলটা আমাকে দিতে দে প্লিজ। সাজিদ মুচকে হাসলো। এখানেও কিছু রেফারেন্স উল্লেখ করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী